শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লেক্সি স্ট্রং টক্সে এই এপিসোডে। আমার নাম লোকেশ নাথানি। আজকের সন্ধ্যায় আমি আপনাদের হোস্ট। ফ্লেক্সি স্ট্রং টক্স শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজের একটি অসাধারণ উদ্যোগ, যার উদ্দেশ্য হল মানুষের জীবনের অনুপ্রেরণার গল্পগুলোকে সামনে আনা এবং তার মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করতে হবে তা জানানো। আজকের সন্ধ্যায় আপনাদের কাছে আমার প্রশ্ন হল, আপনাদের মধ্যে কতজন চ্যালেঞ্জের সামনাসামনি হন এবং আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কেন আমি? আমার সামনেই কেন এত সমস্যা আসে? এই বিশ্বে তো আরও অনেকে আছে। বন্ধুরা, আমাদের জীবনের চলার পথে নানা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। কঠিন সময় আমরা কিভাবে তা মোকাবিলা করি সেটাই গুরুত্বপূর্ণ। কিভাবে তা আরও সুন্দর করা যায়, আজ আমরা জানব এমন একজনের কাছ থেকে, যিনি ঠিক করেছিলেন তার বর্তমানের সমস্যা তার ভবিষ্যৎকে একেবারেই চালিত করবে না। ঠিক করেছিলেন জীবনে চলার পথে তিনি কাজ করবেন, কোনো রকম প্রতিক্রিয়া দেখাবেন না। আজ সন্ধ্যায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে আছেন, ডক্টর আনন্দা শঙ্কর জয়ন্ত। নমস্কার, ধন্যবাদ লোকেশ নাথানি এবং শ্যাম স্টিল এত সুন্দর এবং অভিনব একটা টক আয়োজন করার জন্য, যার নাম ফ্লেক্সি স্ট্রং টক্স। এই অসাধারণ সিরিজে আমার নিজের জীবনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। প্রতিবন্ধকতা, বাধা, সমস্যা শব্দ তিনটে আমাদের জীবন মাঝে মাঝেই আসে। বেশিরভাগ অভিধান এই শব্দগুলোকে বর্ণনা করেছে এমনভাবে যার মানে এগুলো এগিয়ে যেতে বাধা দেয় এবং এর জন্য সাধারণভাবে কাজ করা যায় না। আমি মনে করি এখানেই সমস্যা। এই শব্দগুলো নেতিবাচক মনোভাব প্রধান সমস্যা বলে আমার মনে হয়। এগুলোই একটা নির্দিষ্টভাবে ভাবতে আমাদের বাধ্য করে। আমরা যদি এই তিনটে শব্দ, প্রতিবন্ধকতা, বাধা, সমস্যাকে অন্য তিনটে শব্দ, চ্যালেঞ্জ, সুযোগ আর মাইল ফলক দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে তোমাদের মনের মধ্যে যেটা আছে সেটা সম্পূর্ণ পরিবর্তিত হবে। আমি আমার জীবনে কিভাবে এই অভিজ্ঞতা পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এটাই আমার জীবন। আমি ভারতনাট্যমের বিশ্বে পরিচিত হয়েছিলাম যখন আমার বয়স 4। সেকেন্দ্রাবাদের একটা ভীষণ সুন্দর মন্দিরে আমার এক প্রবীণ শিক্ষক মাকে বলেছিলেন আমার চোখ দুটো বড় আর সুন্দর, তাই আমার ভারতনাট্যম শেখা উচিত। আর এই থেকেই আমার শাস্ত্রীয় নৃত্য জগতে প্রবেশ। খুব তাড়াতাড়ি আমি অন্য বাচ্চাদের মতোই মেডেল, সার্টিফিকেট এসব পেতে থাকলাম। আর এক গ্রীষ্মে আমরা আমার ঠাকুমাকে দেখতে তখনকার মাদ্রাজ, এখন চেন্নাইয়ে গেলাম। আমার মা আমাকে নিয়ে সেখানে একটা খুব সুন্দর ক্যাম্পাসে একটা বাড়িতে একজন ডিরেক্টরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ডিরেক্টর বাইরে বেরিয়ে এলেন, তিনি রুক্মিণী দেবী অরুণ্ডেল। আমি নমস্কার করলাম, তিনি আমায় আশীর্বাদ করলেন আর আমি অভিভূত হয়ে গেলাম। আমি যখন হায়দ্রাবাদে ফিরে এলাম, আমি বাবাকে অনুরোধ করলাম, বললাম যে আমি কলাক্ষেত্রে যাব ভারতনাট্যম শিখতে। এখানেই শুরু হলো সমস্যা। একটা মধ্যবিত্ত পরিবারের 11 বছরের মেয়েকে একা কলাক্ষেত্রে ভারতনাট্যমে শিখতে পাঠানো, এটা সমস্যার একটা দিক। সমস্যার অন্য দিকটা হলো কলাক্ষেত্রে এমন কোনো স্কুল ছিল না যেখানে একটি শিশুকে সবসময়ের জন্য নৃত্য ও তার পাশাপাশি শিক্ষাদানের পর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেয়া যায়। মনে রেখো, আমার বয়স তখন মাত্র 11। আমার বাবা আমার দিকে হতাশা ভরা চোখে তাকিয়ে থাকলো তার প্রথম সন্তানের দিকে, যে কিনা বিজ্ঞান ভালোবাসত এবং ডাক্তার হতে চাইত। তারপর তিনি আমাকে বললেন, যদি তুমি কলাক্ষেত্রে যাও তাহলে তুমি কি অন্তত হাই স্কুল সার্টিফিকেট পাওয়া পর্যন্ত করবে নাকি ছেড়ে দেবে? আমি অবশ্য আগেই প্রতিজ্ঞা করেছিলাম যে হাই স্কুল সার্টিফিকেট নেব পুরোপুরি। এবার কনভেন্ট স্কুলের পড়াশুনো, বিজ্ঞান, অঙ্ক, সামাজিক বিজ্ঞানের স্কুল, পাঠ্য বই ছেড়ে আমি চলে এলাম কলাক্ষেত্রের ভরতনাট্যম, বীণা, সংস্কৃত, তামিলের জগতে। চেন্নাইয়ের 100 একর জুড়ে থাকা কলাক্ষেত্রে আমি প্রবেশ করলাম।
আমি সম্পূর্ণভাবে নাচের জগতে চলে এলাম। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাচের তালিম নিতাম এবং সেটা ভালোবাসতাম। একটা জিনিস বুঝতে হবে, বাবাকে একটা প্রমিস করেছিলাম। মনে রাখতে হবে, আমার বাবা মা সেই সময়টায় প্রচুর বাধা পেরিয়ে যাচ্ছিলেন। কষ্টের একটা চিত্র তৈরি করা হয়েছিল। কিভাবে বাচ্চাকে শিক্ষা দিতে হবে সেটা বলা ছিল। তাকে ফেলে আমার বাবা মাকে বেরোতে হয়েছিল। কিভাবে ভরতনাট্যমকে একজন ক্যারিয়ার হিসেবে নিতে পারে সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা তখন ছিল না। আমি যখন কলাক্ষেত্রে পুরোদমে নাচের তালিম নিচ্ছি, সেই সময় বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি প্রাইভেটে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেব, প্রি ইউনিভার্সিটি এবং করেসপন্ডেন্সে বাণিজ্য শাখায় স্নাতক স্তরে পড়াশুনো করব, কাছাকাছি স্কুলে পড়াশুনোর জন্য শিক্ষকদের সাহায্য নিচ্ছিলাম। 11 বছর থেকে 17 মানে 6 বছর আমি কলাক্ষেত্রে নাচ শিখেছি, ডিপ্লোমা অর্জন করেছি এবং ভরতনাট্যমে স্নাতকোত্তর। এর পাশাপাশি আমি হাই স্কুল এবং স্নাতকের শংসাপত্রও পেয়েছি। আমি মনে করি আসলে তখন যেটা হয়েছিল, আমি নৃত্য শিক্ষায় যে লক্ষ্য স্থির করার ট্রেনিং পেয়েছিলাম সেটাই আমি পড়াশোনার ক্ষেত্রেও দিতে পেরেছিলাম, তাই আমি ডিগ্রিও পেয়েছিলাম আর বাবাকেও সুখী করতে পেরেছিলাম। 17 বছর বয়সে হায়দ্রাবাদে ফিরে এলাম এবং শেখাতে চাইলাম। নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করার পাশাপাশি নৃত্য শিক্ষক হিসেবেও যুক্ত হতে চাইলাম। আমি কি বয়সের সীমারেখা অতিক্রম করেছিলাম? হ্যাঁ, করেছিলাম। আমার অনেক কাছের বন্ধু এবং আমার থেকে যারা বড় তারা বলেছিলেন তোমার এখন শেখানো উচিত নয়, তুমি এখন তোমার নাচেই মনোযোগ দাও, এটা কি ক্যারিয়ার হিসেবে দেখা উচিত? কিন্তু আমার শেখাতে ভালো লাগতো, তাই 17 বছর বয়সেই আমি নাচ শেখাতে শুরু করেছিলাম। এখানেও আমি বয়সের বাধাকে পেরিয়ে এলাম। এরপর আমি নৃত্যশিল্পী হিসেবে যখন আমার ক্যারিয়ার আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি, তখন বুঝতে পারলাম যে নাচে বিনিয়োগের পরিমাণ এবং তার থেকে ফিরে পাওয়াটা খুব বেশি নয়। কম বয়সী নৃত্যশিল্পী হিসেবে আমি এখানে যা দিচ্ছি তার পরিমাণ পাওয়ার থেকে অনেক বেশি। আমি আমার বাবা মার ওপর নির্ভর করতে চাইছিলাম না বলেই আমার জ্ঞান, শিক্ষাগত যোগ্যতা এবং গবেষণা আরও বাড়ানোর দিকে মনোযোগী হলাম। এজন্য আমি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে মনস্থ করলাম। এখানে আমি প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি নিলাম। এখানে আমার অনেক বন্ধু কেন্দ্রীয় সরকারের ইউপিএসসি পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল। আমিও এই পরীক্ষায় বসবো বলে ঠিক করলাম। আমার এই সিদ্ধান্তে মা খুব রেগে গেলেন। তিনি বললেন, তুমি যদি এটা করো তাহলে এতদিন পর্যন্ত তুমি এবং আমরা যে শিক্ষার পেছনে এতটা সময় ব্যয় করেছি সেটা শুধুমাত্র টেবিলে বসে খাতা কলম পিষতেই শেষ হয়ে যাবে। কিন্তু আমি তাকে কথা দিলাম যে এর জন্য আমি আমার নৃত্য শিক্ষাকে ছেড়ে দেব না। এরপর আমি পরীক্ষায় বসলাম এবং রেল মন্ত্রকের ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসের জন্য নির্বাচিত হলাম। এখানেও আমি বাধা পেরিয়ে সমস্ত পুরুষের মধ্যে ভারতীয় রেলের দক্ষিণ সেন্ট্রাল শাখায় এই বিভাগে প্রথম মহিলা আধিকারিক হলাম। দ্রুত আমি সমস্ত সরকারি কাজের মধ্যে ডুবে গেলাম। আবার আমি বুঝতে পারলাম যে এই ধরনের সরকারি কাজে ঠিক মতন কাজ করতে গেলে বা এই ধরনের একটা সরকারি পজিশনে আসতে গেলে কি ধরনের অ্যাকচুয়ালি কি ধরনের যোগ্যতা লাগে। এই যে আমি স্নাতক হয়েছি করেসপন্ডেন্স কোর্সে, সেখানে অনেকেই এসেছে নানা রকম জায়গা থেকে, দেশের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে নানা ডিগ্রি অর্জন করে। আমি বুঝলাম আমার ভেতরে দৃঢ় প্রতিজ্ঞ ভাব আমাকে আরও এগিয়ে যেতে বলছে। আমি যখন এই কাজ করছি, আমাকে কাজ করতে হচ্ছে আমলাতন্ত্র, ট্রেন লাইন রক্ষণাবেক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, এমনকি রেল দুর্ঘটনাতেও। আমার খুব ভালো লাগছিল। আবার আমার আশেপাশে আরও কিছু লোক এলো, তারা আমাকে বলতে থাকলো, এখন তুমি তোমার ক্যারিয়ারে মন দাও, নাচ টাচ বন্ধ করো। তুমি তোমার ক্যারিয়ারে মন দাও কারণ তুমি সর্বভারতীয় রেল সার্ভিসে পরীক্ষা দিয়ে এই ক্যারিয়ারে এসেছো। কিন্তু আমি নিজেকে এবং আমার মায়ের কাছে এটাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নাচ এবং কাজ এই দুটোই একই সঙ্গে করব। আমি মনে করি সেই সময়ে আমি আবার আরেকটা ঘেরাটোপ ভাঙলাম। তখন সবসময় বলা হতো যে কোনো একটা জিনিসকে আমাকে বেছে নিতে হবে, হয় ভালোবাসার ক্ষেত্র অথবা কাজ। কিন্তু আমি বললাম দুটোই পারবো।
লোকেশ, আমি সংস্কৃতি জগতের মানুষ, আমি উদ্যোগপতি। আমি তৈরি করেছি নাট্যরম্ভ, যা এই ধরনের প্রথম উদ্যোগ। এটি ভরতনাট্যমের একটা অ্যাপ, যেখানে ডিজিটাল মাধ্যমে নৃত্যশিল্পীরা এই নৃত্যের শিক্ষা দিয়ে থাকেন। আমি এই গল্পের প্রথম ভাগটা তো আগেই বলেছি। আমি তো একই সঙ্গে একজন আমলা, এবং এই পথে এগিয়ে যেতে যেতে 2008-এ আমার দিকে আরেকটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হলো। আমার স্তন ক্যান্সার ধরা পড়ল। এটা খুব কঠিন সময় ছিল। আমি খুবই বিরক্ত হতাম এই সময়, রেগে যেতাম, কেঁদে ফেলতাম। এরপর আমি নিজেকে 3টে কথা দিলাম, নিজেকে ভালোবাসার কথা। আমি এটার বিরুদ্ধে লড়ব, ক্যান্সারকে আমি আমার ওপর চেপে বসতে দেব না, আর এটা আমার জীবনের শুধুমাত্র একটা পাতা হবে, সমগ্র বই হবে না। সঙ্গে সঙ্গে আমি নিজেকে বললাম আমি এটাকে নিয়েই চলবো এবং নাচও চালিয়ে যাব। আমি করলামও তাই। অপারেশনের কয়েক সপ্তাহ পরে নাচে ফিরলাম। এই সময় আমার কিমো, রেডিয়েশন ও বিভিন্ন জায়গায় যাওয়া সবই চলছিল। এখানে আমি কি করলাম? এখানে আসলে আমি একটা ফ্রেমওয়ার্ককে ভেঙে ফেললাম। আর যেখানে আমাদের চারপাশের সমাজ ওষুধ এবং ক্যান্সার এই সব কিছু নিয়েই তোমাকে থাকতে বলেছে, কিন্তু আমি বললাম না, আমি আমার জন্য যেটা ঠিক সেটাই করব। আসলে আমার মনে হয় প্রত্যেকটা সময়ে আমি সাধারণভাবে যেটা চলে, সবাই যা দেখে, সাধারণভাবে যা হয়, তার বাইরের সিদ্ধান্তটাই নিয়েছি। আমার মনে হয় সেটা আমি আমার নিজস্ব ঝুঁকিতেই নিয়েছি। আমি যে সময়টা আমার ভেতরের যে প্রতিভা তার স্ফুরণের জন্য ব্যয় করেছি, সেটাই আমার হাত ধরে এই বাধাগুলোকে কাটিয়ে আসতে সাহায্য করেছে। এই প্রতিবন্ধকতা, এই বাধা, যার নাম ক্যান্সার, এটা আমাকে একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার সুযোগ করে দিল। আমার নাচ, সেই শিল্প আমাকে এই বাধা পেরিয়ে আসতে ভীষণভাবে, অনেকটা সাহায্য করল। কি হলো বলুন তো আসলে ব্যাপারটা? আমি আমলাতন্ত্রের জগতে যা যা শিখেছিলাম সেগুলো নাচের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করেছি, এবং এখানকার যে সৌন্দর্য তাকে আমার কাজের জগতের সঙ্গে মিশিয়েছি। অর্থাৎ এই দুটো ভিন্ন জগৎ যেন একে অপরকে সমৃদ্ধ করেছে। যখন এর মধ্যে ক্যান্সারের আক্রমণ এলো, তখন নাচের মধ্যে দিয়ে যে মানসিক এবং শারীরিক এবং আধ্যাত্মিক শক্তি আমি পেয়েছিলাম, এটা আমাকে অনেকটাই সাহায্য করলো। এটাকেই আমি ভেতরের শক্তি বলি। আমি এটাকে এই কারণেই অন্তর্নিহিত শক্তি বলি, কারণ জাতি হিসেবে আমরা সবসময়ই মূল দক্ষতার কথা বলে থাকি। তারা সবসময় কাজ পেয়ে থাকে এই মূল দক্ষতার ভিত্তিতে। এই অসাধারণ কাজ পাওয়ার জন্য প্রথমেই যেটা ভুলে যেতে হয় সেটা হচ্ছে তোমার মধ্যেকার বিশিষ্টতা। বাকি সবার মতন হওয়ার জন্য প্রথমেই তোমার সেই বিশিষ্টতাকে জলাঞ্জলি দিতে হয়। কিন্তু এটাই তোমার অন্তর্নিহিত শক্তি, সেই প্যাশন, সেটাই আসলে তুমি, আমাদের সবার মধ্যে একজন। কেন তুমি তাহলে সেই বিশিষ্টতা, প্রতিভার জলাঞ্জলি দিচ্ছ? কেন তুমি তাহলে এই স্বার্থত্যাগ করছো? এই যে প্রতিভা যেটা তোমার মধ্যে আছে, সেটাই আসলে তোমার ভেতরকার অন্তর্নিহিত, ভেতরকার শক্তি। কিন্তু কেন তোমার এই শক্তির প্রয়োজন? কেন? কারণ জীবন আমাদের প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ জানাচ্ছে। যেমন লোকেশ বলল, এটাই আমার শিক্ষা, এটাই আমার মন্ত্র। জীবন সারাক্ষণই আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, আর যখন এগুলো আমাদের চারদিক থেকে ঘিরে ফেলছে, আমাদের মধ্যে চিন্তা, টেনশন তৈরি হচ্ছে। কিছু চ্যালেঞ্জ আমাদের জীবনে আসে যেগুলো ভীষণ কঠিন। যদি তোমার ভেতরে বিশিষ্টতা অর্থাৎ অন্তর্নিহিত শক্তি থাকে, তাহলে তুমি সেই চ্যালেঞ্জের সম্পূর্ণ মোকাবিলা করতে পারবে। এই অন্তর্নিহিত শক্তি, যে শক্তির কথা আমি বারবার বলছি, সেটাই তোমাকে সম্পূর্ণ অন্যভাবে বেড়ে উঠতে সাহায্য করবে, এবং সম্পূর্ণ অন্যভাবে তুমি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবে। এখানেই আমার মনে হয় আমি এতদিন ধরে যা দেখেছি, আমরা আমাদের ভেতরের মূল শক্তিকে নিয়ে ভাবি না। কারণ আমাদের ভেতরে সবসময় শুধুমাত্র দুটো জিনিস থাকে,
হয় দায়িত্ববান হও অথবা সৃষ্টিশীল। আমাদের ছোটবেলা থেকেই দায়িত্ববান হতে শেখানো হয়। অন্যদিকে যেমন ডেনিস বেন্টলি বলেছেন, প্যাশনের পেছনে দৌড়ো, পেনশনের পেছনে নয়। আমি এর সঙ্গে একমত নই। আমি অন্যরকমভাবে বলি, পেনশনকে অবশ্যই নিশ্চিত করো, কিন্তু প্যাশনকে জলাঞ্জলি দিও না, কারণ সেটাই আসল তুমি। এটাই তোমার আসল শক্তি, যেটা জীবনের পথে ফিরে আসা বিভিন্ন চ্যালেঞ্জ, বাধা, প্রতিবন্ধকতাকে পেরিয়ে আসতে সাহায্য করবে। তুমি কেন এটা করবে তার একটা কারণ, জীবন যতই তোমার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিক না কেন, প্যাশন ধরে রাখতে তুমি অবশ্যই সময় দেবে, কারণ এটা তোমাকে লক্ষ্যে স্থির থাকতে শেখাবে, তোমার চালিকা শক্তি হবে, কিভাবে সমস্যা মোকাবিলা করতে হয় তার শিক্ষা দেবে, তোমার ভেতরে সৃষ্টিশীলতাকে বাড়াবে, যা এই বিশ্বে তোমার শক্তি বাড়িয়ে দেবে। তাহলে তুমি তাকে বিসর্জন দেবে কেন? প্যাশন যখন তোমাকে এত কিছু দিচ্ছে, তাহলে তুমি তার ওপরেই দৃষ্টি নিবদ্ধ রাখবে না কেন? আমার তোমাদের কাছে অনুরোধ বা উপদেশ, যাই বলো না কেন, নিজের প্যাশন নিয়ে এগো। সবসময় যে সেটা অর্থকরী হবে এমনটা কিন্তু নয়। এটা জরুরি নয় যে সবসময় প্যাশনের থেকে অর্থ রোজগার করা সম্ভব হবে। কখনো সেটা হয়, কখনো বা হয় না। অর্থের দিকটা নিয়ে অতটা ভয় পাওয়ার দরকার নেই। যদি তোমার অন্তর্নিহিত শক্তি থেকে থাকে, তাহলে সেটাই কি করবে, সেটাই তোমার মূল দক্ষতাকে বাড়িয়ে দেবে। কারণ দুটো জিনিসই একে অপরের পরিপূরক। একটা তোমার ভেতরে থাকে একেবারে অন্তর্নিহিত হয়ে, অন্যটা বাইরের একটা ক্যানভাস তৈরি করে। এই দুটো একসঙ্গে যেটা করে সেটা হচ্ছে তোমার জীবনের একটা চিত্র তৈরি করে। আমি আরও একবার তোমাদের সকলকে অনুরোধ করে বলছি যে নিজের ভেতরে যে শক্তিটা আছে তার দিকে ফিরে তাকাও। আরও একবার আমি যে কথাগুলো বলেছিলাম সেটা একটু মন দিয়ে ভাবো তো। সমস্যা, বাধা, প্রতিবন্ধকতা, এই যে শব্দগুলো আছে, এগুলোকে একটু অন্যভাবে দেখো। কিভাবে দেখবে? চ্যালেঞ্জ, সুযোগ এবং মাইল ফলক। সাধারণ সহজ উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো তো তোমরা বুঝতে পারো কি না। আমরা এই মানুষেরা অনেকটা নদীর মতো, চারপাশে পাথর অথবা পাহাড় দিয়ে ঘেরা থাকি। নদী কি করে? পাথরের ওপর দিয়ে কখনো বা তা ভেঙে বা পাশ কাটিয়ে ঠিক বেরিয়ে আসে। কোনো বাধাতেই তাকে আটকানো যায় না। সে কখনোই ভাবে না সামনে পাথরের বাধা আছে, আমি কিভাবে যাব? এখানেই জীবন শেষ, এই ভাবনাটাও আসে না। আর তাহলে আমরা কেন তার থেকে শিক্ষা নেব না? তাহলে কি করতে হবে? নিজেদেরকে নদীর মতো ভাবতে হবে। তাহলেই এই শব্দগুলোকে অন্যভাবে ভাবতে হবে। চ্যালেঞ্জ, সুযোগ এবং মাইল ফলক, যাতে এগুলোই তোমার জীবনের শক্তি হয়ে ওঠে। এর মাধ্যমে তোমার ভেতরের শক্তি বাড়বে এবং মূল দক্ষতা বৃদ্ধি পাবে। আর এই দুয়ের শক্তি যখন মিলিত হবে, সেখানে আকাশও সেই সীমা নির্ধারণ করতে পারবে না। তখন সমস্ত কিছুই সম্ভব মনে হবে। নিজের মানসিক অবস্থারও সম্পূর্ণ পরিবর্তন ঘটবে। তাহলে আসলে সম্পূর্ণ ব্যাপারটা এই দাঁড়ালো যে একটা সমস্যাকে তুমি কিভাবে দেখছো। এটা সমস্যা বা বাধা, নাকি চ্যালেঞ্জ অথবা মাইল ফলক? আসল জায়গা তোমার মন। এই অন্তর্দৃষ্টি তোমার মধ্যে আসবে কারণ তুমি একই সঙ্গে অনেকগুলো জিনিসের ওপর মন দিতে পারছো, আর সেটাই সমস্যা কাটিয়ে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এগুলোই করো, এইভাবেই ভাবো। চ্যালেঞ্জ, সুযোগ আর মাইল ফলক। নদীর মতো হও এবং সেই রকম মানুষ তৈরি হও যেখানে বাধার দিকে তাকিয়ে সুযোগ নেওয়ার মতো করে তাকে সদ্ব্যবহার করা যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আনন্দা। আমি নিশ্চিত আমাদের দর্শকরাও আপনার এই জীবন পথে চলার গল্প উপভোগ করেছে।
আমি নিজেই এই পর্বটি অত্যন্ত উপভোগ করেছি, কারণ এখানে আপনার সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে পারলাম এই টক শোয়ে। এবার আমার প্রথম প্রশ্ন, যেটা অনেকেই আমাকে জিজ্ঞেস করার জন্য বলেছে, এছাড়া আমিও জানতে চাই, ওকে। সেই প্রশ্নটা হলো, আপনি যখন এখানে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন তখন সেটা অনেক সহজ শোনাচ্ছিল। রাইট। আমারও মনে হচ্ছিল, বাহ, কি সুন্দর সহজে এই কথাগুলো আপনি বলতে পারছেন, এত সফলতা। কিন্তু আপনার জার্নি কি সত্যিই এত সহজ ছিল, নাকি আরো কিছু বলার মতো ঘটনা আছে? ঠিকই, এগুলো শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন ছোট ছোট কিছু ঘটনাতে আপনার মনে হবে, হে ভগবান, এগুলো আমি সত্যিই করেছিলাম। এরকম সবার জীবনেই হয়ে থাকে। আমি যখন কলাক্ষেত্রে গিয়েছিলাম তখন আমি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকেই গিয়েছিলাম। আমি সেখানে পুরো স্কলারশিপই পেয়েছিলাম, কিন্তু যেটা হয়েছিল, হস্টেলে থাকার জন্য আমি ব্রিটেনের ইটন থেকে স্কলারশিপ পেয়েছিলাম চেন্নাইয়ে ভরতনাট্যম শিখতে গিয়ে। ঘটনাগুলো এইরকমই ছিল। তারপর আমি খুব কম বয়সে বাবাকে হারালাম। আমাদের সবার জীবনে এরকম অনেক ঘটনা আছে, কিন্তু তার মধ্যে বেশি দিন থাকা উচিত নয়। আপনি সমস্যাকে কতটা গুরুত্ব দিচ্ছেন তার উপর সব কিছু নির্ভর করে। আপনি কত বড় করে সেটাকে দেখছেন, কারণ শেষ পর্যন্ত সমস্যাটা আপনার মনের, বাকি কারণ নয়। আপনি যদি বলেন সমস্যাটা রাক্ষসের মতো, তাহলে সেটা তাই। আপনি যদি এভাবে ভাবেন যে এটা একটা ছোট্ট চ্যালেঞ্জ, এটার আমরা খুব সহজেই মোকাবিলা করতে পারবো, তখনই এটা পাল্টে যায় আর সমস্যাটাও ছোট হয়ে যায়। আমি বলছি, তুমি কিভাবে সমস্যাটা দেখছো এবং তার মোকাবিলা কিভাবে করছো, আচ্ছা, আর এটার ওপরেই নির্ভর করবে তোমার মন কিভাবে প্রতিক্রিয়া জানাবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে শুভদীপ দত্তের একটি প্রশ্ন এসছে। তিনি জানতে চাইছেন, প্রতিদিনের জীবনে আমরা চ্যালেঞ্জের কিভাবে মোকাবিলা করব, মানে লক্ষ্য স্থির কিভাবে রাখা যায়। মন তো একবার এদিক একবার ওদিক চলে যেতে থাকে, তো সেটা কিভাবে ম্যানেজ করা মন যায়? তো আসলে বাঁদরের মতো, কি করা যাবে? আমি তো তাই বললাম। মন তো বাঁদরের মতো। এটা শুধু বাঁদর নয়, এটা একটা মদ্যপ বাঁদর। এইদিক ওদিক Right. তাকাতেই থাকে। কিন্তু মানে যেহেতু মনটাকে আমাদের কন্ট্রোল করতেই হবে, তাই কখনো কখনো সেটা ভালো বাঁদরের মতন ঠিক ঠিক জায়গা দিয়ে যাবে। সেই জন্যেই মনকে নিয়ন্ত্রণে রাখতে তোমাকে মনোসংযোগ বাড়ানো এবং প্যাশনের প্রতি মনোযোগী হওয়াটা, এগুলো অনেকটাই কাজে লাগে। তুমি বলতে পারো যে আমি কাজে যাচ্ছি, নাচ করছি, ফিরে আসছি, এত ব্যস্ততার মধ্যে আবার এসবের সময় নেই। যখন তুমি এতটাই ব্যস্ত থাকবে তখন মনও তোমার এদিক ওদিক যেতে পারবে না। মন এদিক ওদিক যাবে, কিন্তু তাকে আবার নিজের নিয়ন্ত্রণে আনাটাও আমাদের হাতেই রয়েছে। অসম্ভব সুন্দর। বরুণের কাছ থেকে একটা প্রশ্ন আছে, তার জিজ্ঞাসা, প্যাশনেট এবং সুশৃঙ্খল হওয়া সত্ত্বেও দলবদ্ধভাবে কাজ করা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল? কারণ আমি জানি যে কোনো কাজই একা করাটা অত্যন্ত কঠিন, এবং সেটা ব্যক্তিগত জীবনে হোক বা কর্পোরেট জগতের অনেক লোক এই শো দেখেন। তাদের জন্য দলবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে আপনার কি মতামত, এবং তাদেরকে আপনি কি বলতে চাইবেন এই ব্যাপারে? আমি মনে করি ব্যাপারটা হচ্ছে, মানুষ একটা দলেরই অংশ। আমার ক্ষেত্রে আমি বলতে পারি, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের সময় আমার স্বামী আমার শক্তির মূল স্তম্ভ ছিলেন। এছাড়াও ছিল আমার পরিবার এবং চিকিৎসা ক্ষেত্রে যারা আমাকে সাহায্য করেছিলেন। এটা আমার কাছে এক ধরনের রূপক। একটা দল অবশ্যই প্রয়োজন। নাচের ক্ষেত্রে যেমন আপনার বাদ্যযন্ত্রী প্রয়োজন, মৃদঙ্গ বাজানোর লোক দরকার, বাঁশুরিয়া প্রয়োজন, আলো লাগানোর লোক, স্টেজ তৈরির লোক, পোশাক তৈরি। আসলে এটা একটা ভীষণ বড় ইকোসিস্টেম। আমি মনে করি আমরা সবাই একটা ইকোসিস্টেমের অংশ। তোমাকে সেই দলকে রক্ষণাবেক্ষণ করতে হবে। রক্ষণাবেক্ষণের পাশাপাশি তাকে ঠিকভাবে যত্ন করারও দরকার। আমার ক্যান্সার জার্নির সময় আমি আসলে এরকম কিছু একটা ভেবেছিলাম, মানে রূপক বলতে পারেন। আমরা মা দুর্গাকে দেখি, তাঁর 18টি হাতে বিভিন্ন অস্ত্র রয়েছে, তীর, ধনুক, তরোয়াল ইত্যাদি ইত্যাদি। আমার অসুখের সময় আমি ভেবেছিলাম আমারও না এরকম অনেকগুলো হাত আছে। ডাক্তার, নার্স, স্বামী, শাশুড়ি, পরিবার, বন্ধুরা, আমার কুকুর, এরা সকলেই আমার দলের লোক। সেই জন্যেই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমাদের সবার
এই রকম দল তৈরি করাটা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, মানে অনেক সময়তেই একা কাজ করতে হতে পারে, কিন্তু এই দল তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। কৌশিক আইয়ার বলছেন, আপনার কথা খুবই উদ্বুদ্ধ করে। আমার প্রশ্ন হলো, মানসিক চাপ কিভাবে কমাবো? তোমার ট্যালেন্ট দিয়ে সিম্পল আনসার। তোমার প্রতিভাকে খুঁজে বের করো আর মানসিক চাপ হলে সেখানে চলে যাও। হয়তো তুমি একজন সঙ্গীত শিল্পী অথবা লেখক। আমি সব জায়গাতেই বলি, হয়তো আপনি ক্রিকেট দেখতে ভালোবাসেন কিন্তু খেলতে অতটা পারেন না, তবু খেলুন। কেমন খেলছেন সেটা কোনো ব্যাপার নয়। আপনি বাথরুম সিঙ্গার হলেও চলবে। এটাই আপনাকে মানসিক চাপের থেকে সরিয়ে আপনার প্রতিভার দিকে নিয়ে যাবে। নিজের মনটাকে যখন যেটা আপনার ভালো লাগে বা যা আপনাকে উদ্বুদ্ধ করে সেখানে নিয়ে যেতে পারবেন, এটাই আপনার প্রতিভা। তখনই দেখবেন আপনার মানসিক চাপও অনেকটাই কমে যাচ্ছে, আপনি তখন ফিরে আসতে পারবেন। আর যখনই আপনি আপনার মানসিক চাপের দিক থেকে মনটাকে সরিয়ে দিতে পারছেন, সমস্যাটাকেও আপনি অন্যভাবে দেখবেন, একদম অন্যভাবে। আপনি যদি সমস্যাটার ভেতরে ঢুকে বসে থাকেন, একদম ভেতরে, তাহলে আপনি দেখতে পাবেন যে সেটা একটা রাক্ষসের আকার ধারণ করেছে। আর আপনি যদি সেটাকে পিঁপড়ে মনে করেন, তাহলে হাত নেড়েই তাড়িয়ে দিতে পারবেন। রাইট। পরের প্রশ্নটা রুচিকা বাজাজের। আপনাকে কি চালিত করে? আপনার মন্ত্র কি? মন্ত্রটা হলো জীবনকে ভালোবাসো। এটা ভাবতে হবে যে আমরা একটা আরশোলা অথবা কৃমি হয়েও জন্মাতে পারতাম, কিন্তু আমরা একটা মনুষ্য জীবন পেয়েছি। এই মনুষ্য জীবন পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা পরিবার পেয়েছো, শিক্ষা পেয়েছো, যার থেকে অনেক সম্ভাবনা রয়েছে। তাহলে সমস্যাটা আসলে কোথায়? আমি মনে করি যখন তুমি এত আশীর্বাদ পেয়েছো, তাহলে যেদিকেই তাকাবে তখন প্রত্যেকটা দিনই মূল্যবান মনে হবে। আসলে আমরা যা পেয়েছি তা দিয়ে কয়েক লক্ষ কাজ করা যায়। এটা মনে রাখলেই সব কিছু সহজ হয়ে যায়। আমার মধ্যেও যে হতাশা আসে না সেটা বলবো না। কখনো হয়তো আমি ঠিকমতো পোস্টিং পেলাম না অথবা পদোন্নতি পেলাম না, হয়তো ঠিকঠাক অনুষ্ঠানের সুযোগ হয়তো পেলাম না, হয়তো যে পুরস্কারটা আমি ভেবেছিলাম যে আমি পাবই, আমার পাওয়ার কথা, কিন্তু সেই পুরস্কারটা আমি পেলাম না। এগুলো আমাদের সবার জীবনে নানা রকমভাবেই কিন্তু থাকে। আমি যদি এটা ভেবেই বসে থাকি, এটা নিয়েই ভাবতে থাকি, তাহলে মানসিক চাপ, সমস্যা সবই আরও বড় হবে। জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্রই হলো প্রতিদিন সকালে উঠে বলা, চলো জীবন আমরা একসঙ্গে কি করতে পারি দেখা যাক। অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ পর্বের জন্য। সত্যিই ধন্যবাদ। আর বাকি সবাইকে ধন্যবাদ যারা আজকে এই সন্ধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। যাদের প্রশ্ন আজ নিতে পারলাম না, তাদের রেজিস্টার্ড ইমেলে উত্তর নিশ্চয়ই জানানো হবে। আমরা সব সময় আপনাদের সাথে আছি। আরও একবার শ্যাম স্টিল এবং ফ্লেক্সি স্ট্রংয়ের তরফ থেকে আমি লোকেশ নাথানি নমস্কার জানাচ্ছি। কিন্তু যাওয়ার আগে সবসময় যেটা বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন আর সব সময় হাসতে থাকুন।